Assalamu alaikum. Welcome to online class, North Penn School and College, Pabna. Myself, Asma Binte Amin, Senior Teacher, North Penn School and College, Pabna. I'm here again for class 7, subject Science. Chapter number 6, the name of the chapter is Structure of Matter, Part 3. Dear students, open your textbook, page number 66. Today, we will discuss about molecule and formula. From the previous classes, we have learned that molecules are made of combining two or more atoms. From the formula, it can be learned which atoms a molecule contains. একটি অণুতে কি কি পরমাণু আছে সেটা জানা যায় ফর্মুলা বা সংকেত থেকে। Actually, অ্যাটমগুলোর আমরা যেমন সুন্দর ছোট নাম বা সিম্বল দেই, অনুরূপে মলিকিউল বা অণুগুলোরও তো এরূপ প্রকাশ করলে সুবিধা হয়, তাই না? এই মলিকিউল বা অণুর যে ডাকনামগুলো সেগুলোকে বলা হয় ফর্মুলা বা সংকেত। Now we will know about the rules of writing formulae and what a formula tells us. Note that the term formulae is the plural form of formula. Formulae for elements. Generally, numerous atoms in solid and liquid elements stay together. They do not form any molecules. So, there are no formulae for such elements. কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে এবং কোনো মলিকিউল বা অণু গঠন করে না, কাজে এদের কোনো সিম্বল বা সংকেত লেখা হয় না। যেমন ধরো সোডিয়াম, কপার, আয়রন। For most of the gaseous elements, two elements combine together to form a molecule. So, their formulae are written by writing their symbols with two as subscripts. গ্যাসীয় মৌলের ক্ষেত্রে বা এলিমেন্টের ক্ষেত্রে দুটি অ্যাটম অ্যাড হয়ে মলিকিউল গঠন করে এবং ফর্মুলা হিসেবে এদের সিম্বলের নিচে 2 লেখা হয়। এক্সাম্পল, দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেনের মলিকিউল গঠন করে। হিয়ার ইজ আ হাইড্রোজেন অ্যাটম, অ্যানাদার হাইড্রোজেন অ্যাটম মেড এ হাইড্রোজেন মলিকিউল। এখানে দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকিউল গঠন করা হয়েছে, যে কারণে এইচ এর নিচে 2 দেওয়া হয়েছে। এই 2টা দুইটা অ্যাটম বোঝাচ্ছে। সিমিলারলি, দুইটা অক্সিজেন অ্যাটম একসাথে মিলে একটা অক্সিজেনের মলিকিউল গঠন করেছে, এখানেও সেজন্য 2 ব্যবহার করা হয়েছে। আবার অনেক ধরনের মলিকিউল আছে যেখানে একসাথে অনেকগুলো অ্যাটম যুক্ত হয়, যেমন সালফার। সালফারের ক্ষেত্রে 8টি সালফারের অ্যাটম মিলে একটি বিশাল সালফারের মলিকিউল গঠন করে রেখা হয়। সুতরাং যতগুলো অ্যাটম মিলে অণু গঠন করছে তা সিম্বলের নিচে লিখে দিলেই হয়ে গেল এলিমেন্টের ফর্মুলা। Formulae of some elements are given in the following table. Here is the table: element, symbol, formulae. Hydrogen, the symbol is H, the formula is H2. কারণ এখানে আমরা একটু আগে দেখেছি হাইড্রোজেনের দুটো অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকিউল গঠন করছে। নাইট্রোজেন, সিম্বল N, ফর্মুলা N2. অক্সিজেন, সিম্বল O, ফর্মুলা O2. ফ্লোরিন, সিম্বল F, ফর্মুলা F2. ক্লোরিন, সিম্বল Cl, ফর্মুলা Cl2. ব্রোমিন, symbol Br, formulae Br2. Iodine, symbol I, formulae I2. Students, open page number 67, formulae of compounds. Elements এর ফর্মুলা যদি তোমরা বুঝতে পারো তবে compounds এর ফর্মুলা বোঝা কোনো ব্যাপারই না। From a formula of a compound, we know which elements or group of atoms are their ratio the compound is made of from. That means compounds এর ফর্মুলা থেকেই বোঝা যায় যৌগটি কি কি এলিমেন্টস ও অ্যাটমস দিয়ে এবং কি অনুপাতে তৈরি। Okay, from the following table we will see how formulae of compounds tell us about the atoms and group of atoms that form molecules of the compounds. Here is the table: characteristics of compounds: name, formulae, name,
atoms and groups of atoms that from the molecule, যে অ্যাটম অথবা গ্রুপ অফ অ্যাটম দিয়ে মলিকিউলটা তৈরি হবে সেখানে সেগুলোর নাম এখানে দেওয়া আছে, এখানে কম্পাউন্ডটার নাম দেওয়া আছে, এখানে তার ফর্মুলা বা সংকেত দেওয়া আছে, আর এখানে কিভাবে তার বৈশিষ্ট্যটা দেওয়া আছে। কম্পাউন্ডস নেম ইন্স উইথ IDE, IDE বা IDE when it is formed from a metal and a non-metal, যখন কোনো কম্পাউন্ড একটা মেটাল বা ধাতু এবং একটা নন মেটাল বা অধাতু এর সাহায্যে তৈরি হয় তখন এর শেষে আইড বা IDE যোগ করা হয়। যেমন দেখো এখানে সোডিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড NaCl। তো এখানে সোডিয়াম ক্লোরাইডের লাস্টে ক্লোরিনের জন্য ক্লোরিন না হয়ে আইড হয়েছে, কারণ সোডিয়ামটা একটা ধাতু এবং ক্লোরিন একটা অধাতু, দ্যাট মিনস সোডিয়াম একটা মেটাল এবং ক্লোরিন একটা নন মেটাল, যে কারণে লাস্টে আইড যুক্ত হয়েছে। তদ্রূপভাবে ক্যালসিয়াম এবং অক্সিজেন মিলে হয়েছে ক্যালসিয়াম অক্সাইড। এখানে অক্সিজেনের পরিবর্তে অক্সাইড বলছি আমরা, কারণ ক্যালসিয়াম একটা মেটাল এবং অক্সিজেন একটা নন মেটাল। তদ্রূপভাবে এখানে যতগুলো এক্সাম্পল আছে একইভাবে এসছে, পটাশিয়াম আয়োডাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এটসেট্রা এটসেট্রা। আর এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সোডিয়াম আর ক্লোরিন এদের দুজনই একটা করে অ্যাটম দিয়ে দিয়ে তৈরি, যে কারণে দেখো এদের এখানে কোনো সংখ্যা লেখা হয়নি, কারণ সোডিয়াম একটা আছে, ক্লোরিন একটা আছে, আর একটা আমরা সাধারণত লিখি না। এখানে আবার দেখো SO2, সালফাইডের ক্ষেত্রে SO2, এখানে তার মানে এখানে সালফার আছে একটা এবং অক্সিজেন আছে 2 অ্যাটম, সালফার 1 অ্যাটম আর অক্সিজেন 2 অ্যাটম, যে কারণে অক্সিজেনের এখানে 2 লেখা হয়েছে, সালফার এখানে কিছু লেখা হয়নি। Sometimes a nonmetal and a number of oxygen atoms atoms form a group of atoms which acts like a single atom. When such group of atom forms a compound with a metal, the compound's name ends with ITE বা ITE or ATE বা ATE। তো সেই যৌগটার সাথে যখন কোনো মেটাল যুক্ত হয়ে কোনো কম্পাউন্ড গঠন করে তখন সেটাকে উচ্চারণ করার সময় আমরা আইট বা এইট বলে থাকি। যেমন এখানে দেখো ক্যালসিয়াম এবং সালফেট, ক্যালসিয়াম সালফেট একসাথে সংযুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট একটা যৌগ গঠন করেছে। আবার ক্যালসিয়াম সালফাইড, এখানে ক্যালসিয়াম হচ্ছে সালফাইডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফাইড গঠন করেছে। তো এখানে ক্যালসিয়ামটা এবং অক্সিজেন, সালফার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে এবং সেটা একটা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড গঠন করেছে। তো এখানে আমরা দেখো একই জিনিস CaSO4, এখানে আমরা উচ্চারণ করছি ক্যালসিয়াম সালফেট ATE সালফেট, এখানে 8 এসছে, আর CaSO3 এক্ষেত্রে আমরা ব্যবহার করছি ক্যালসিয়াম সালফাইড ITE, ফেট আর ফাইট। কেন এই ডিফারেন্স? এই ডিফারেন্সটা শুধুমাত্র অক্সিজেনের তারতম্যের জন্য। সিমিলারলি এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম এবং নাইট্রেট যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট হয়েছে, পটাশিয়াম এবং নাইট্রাইট যুক্ত হয়ে হয়েছে পটাশিয়াম নাইট্রাইট। আর এখানে সোডিয়াম কার্বনেটের সাথে যুক্ত হয়ে হয়েছে সোডিয়াম কার্বনেট, আর এখানে অ্যালুমিনিয়াম ফসফেটের সাথে যুক্ত হয়েছে অ্যালুমিনিয়াম ফসফেট। এতক্ষণ আমরা যেটা জানলাম তা হলো কোনো পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি তবে একটা ক্ষুদ্রতম কণা পাওয়া যায় যার নাম অ্যাটম বা পরমাণু। এই পরমাণুকে ভাগ করা যায় না এটা সত্য, কিন্তু এর মধ্যে কিছু অংশ থাকে। পরমাণু ভিতরের এই ছোট ছোট কণা সম্পর্কে আমরা এবার জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলতে পারি ডাল্টনের মতবাদটা পুরাপুরি ঠিক না। অ্যাকচুয়ালি অ্যাটমকে একেবারে ভাগ করা যায় না তা না, অ্যাটমের মধ্যেও কিছু ছোট ছোট ভাগ থাকে। এই ভাগগুলো সম্পর্কে আমরা এবার জানার চেষ্টা করব। 3 particles can be got from dividing atoms. They are electron, proton and neutron. এখানে ইলেকট্রন রেড কালার দ্বারা আমি সার্কেল করেছি,
প্রোটন আছে ভিতরে, আর প্রোটনকে পি এবং নিউট্রনকে এন দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি। In modern research, it has been proved that neutron and proton exist in the center of atoms and electron moves around the center in the circular orbit. মডার্ন সায়েন্সে আমরা দেখছি যে নিউট্রন এবং প্রোটন অ্যাটমের ঠিক মাঝখানে সেন্টারে অবস্থান করছে এবং ইলেকট্রনগুলো এর চারপাশে অরবিটে ঘুরছে। Generally, a same type of atom consists of equal numbers of electron and proton. It is notable here that only the atom of hydrogen does not have any neutrons at its center, which means if an atom of hydrogen is broken, a proton at the center and electron outside the center will be found. এখানে দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অ্যাটম। হাইড্রোজেনের অ্যাটমকে যদি আমরা ভাঙি আমি দেখব যে এর একদম কেন্দ্রে একটা প্রোটন আছে এবং বাহিরে একটা নিউট্রন আছে। দেয়ার ইজ নো ইলেকট্রন আছে, দেয়ার ইজ নো নিউট্রন হিয়ার। অন দ্য আদার হ্যান্ড there are two protons and neutrons at the center and two electrons outside of the atom of helium. অন্যদিকে হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা দেখছি এর সেন্টারে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন আছে এবং বাহিরের যে অরবিটে ঘুরছে সেখানেও দুইটা ইলেকট্রন আছে। And there are 8 protons and 8 neutrons at the center and 8 electron outside of the atom of oxygen. আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখছি? এর সেন্টারে 8টা নিউট্রন, 8টা প্রোটন এবং বাহির সাইডে দুইটা অরবিট আছে, দুইটা অরবিটে 8টা ইলেকট্রন ঘুরছে। তো এভাবে প্রত্যেকটা অ্যাটমের ভিতরে তাদের প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন অনুযায়ী এভাবে সাজানো থাকে। আমরা আপাতত 3টা সম্পর্কে জানলাম, বাকিগুলো পরে আবার জানা যাবে ইনশাআল্লাহ। Now dear students, go to page number 69. Page number 69, here is use of water as universal solvent, মানে সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা কাইন্ডলি বাসায় এক্সপেরিমেন্টটা করবে। ইটস সো ভেরি ইন্টারেস্টিং। খুবই সহজ ব্যাপারটা যে আমরা পানির সঙ্গে বিভিন্ন রকমের জিনিস, ফর এক্সাম্পল সল্ট, eating soda, tasting salt, beet salt, copper sulfate, sugar, vinegar, spirit, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ এটসেট্রা অনেক কিছুই আমরা মিশাবো ওয়াটারের সাথে এবং দেখব সবকিছুই মানে ওয়াটারের মধ্যে মিশে যাচ্ছে, যে কারণে ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি অন্য কোনো দ্রাবককে যদি আমরা যেমন ধরো স্পিরিটের মধ্যে এই জিনিসগুলো মেশাই, কোনোটা মিশবে কোনোটা মিশবে না, সবকিছু মিশবে না, শুধুমাত্র পানি মানে ওয়াটারই একটা জিনিস যেখানে সবকিছু মিশে যায়, এজন্য ওয়াটারকে বলা হয় universal solvent. So dear students, that's all for today. This was your chapter number 6, structure of matter. আমি চেষ্টা করেছি 3টা পার্টের মাধ্যমে তোমাদের সবগুলো জিনিস বোঝানোর চেষ্টা করেছি। I hope you understand. এবং তোমাদের হোমওয়ার্কস থাকবে, তোমাদের যতগুলো এক্সারসাইজে যতগুলো কোশ্চেন আছে সেগুলো তোমরা সব সলভ করবে SW খাতায় এবং আমাকে মেসেঞ্জারের মাধ্যমে ছবি তুলে পাঠাবে, আমি দেখব। তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালাম।